চক্ষু চড়ক গাছ হলেও কিছু করার নেই। চড়ক বা গাজন যে কোনো হিন্দু পুজো নয়, ইতিহাসই তা বলছে। বুদ্ধদেব পাল্টে হয়েছেন ধর্ম ঠাকুর, আবার ধর্ম ঠাকুর বদলে হয়েছেন শিব ঠাকুর। সুকুমার রায়ের সেই ছিল বেড়াল হয়ে গেল রুমাল, কিংবা প্রবাদ বাক্যের ধারা মেনে এও বলা যায় নাকের বদলে নড়ুন। মোদ্দা কথা, চৈত্র সংক্রান্তির চড়ক বা গাজনের সঙ্গে হিন্দু ধর্মের আধ্যাত্মিক গুরুত্ব পুরোটাই চাপিয়ে দেওয়া। চড়ক বা গাজন সম্পর্কে জানতে পিছিয়ে যেতে হবে অতীতে। আমরা চড়ক বা গাজনকে একই ব্যাপার বলে অনেকেই ভেবে থাকি। আসলে গাজন একটি ব্রত। গাজনের তিনটি পর্ব: আটসন্ন্যাস, নীলব্রত ও চড়ক। এই তিনটি পর্বের সম্পূর্ণতাকেই বলে গাজন। যুক্তিবাদী ইতিহাসবিদরা বলেন গাজন শব্দটি এসছে গ্রামের জন বা গাঁয়ের জন থেকে। চৈত্র শেষ অর্থাৎ বছরের শেষ, নতুন বছরে নতুন আশাকে উজ্জীবিত করার প্রয়াস উৎসব ও ব্রত পালনের মধ্যে দিয়ে। গ্রামজনদের উৎসব গাজন। আবার কেউ কেউ বলেন সূর্যের সঙ্গে পৃথিবীর বিয়ে দেওয়াই গাজন উৎসবের মূল উদ্দেশ্য। অর্থাৎ সূর্যের প্রখর তেজ কমাতেই নারীরূপী পৃথিবীর সম্পর্ককে গড়ে পৌরষ শক্তি, সূর্যের প্রখরতা, যাকে বলা যায় কামাবেতা, সেটা কমানো। শৈবপন্থীরা সূর্যকে শিবের সঙ্গে তুলনা করেন, আর পৃথিবীকে পার্বতী। তাই চৈত্র সংক্রান্তির গাজন নাকি শিব পার্বতীরই বিয়ের দিন। চৈত্র মাসে বিয়ে হয় হয়, তোমরা জানতে পারো না। হিন্দু ধর্মে চৈত্র মাস হলো মল মাস, অর্থাৎ অশুভ মাস। অথচ এই চৈত্র মাসকেই বলা হয়েছে মধু মাস। কবি মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন, মধু মাসে মলয় মারুত মন্দ মন্দ, মালতীর মধুকর পিয়ে মকরন্দ। কবি চণ্ডীদাস লিখেছেন, মধুমাস আপোয় মাধব পরশে, খনার বচনে আছে, মধুমাসে প্রথম দিনে হয় যেইবার, রবি শেষে মঙ্গল বর্ষে, দুর্ভিক্ষ বুধবার। আরেক বাঙালি মুসলমান কবি উজির বাহরাম খান লিখেছেন, মধুমাসে উতলা বাতাস কুহকে পিক, যদি সে কমল শিশিরে দহল, কি করিব মধুমাসে। যেহেতু চৈত্র বসন্তকাল, মানুষের যৌনাকাঙ্ক্ষা প্রবল হয়, তাই সংযম প্রয়োজন। এমনই সিদ্ধান্ত হিন্দু পুরোহিত ও ধর্মীয় নেতাদের। তাই হিন্দু ধর্মে চৈত্র মাসে বিবাহ নিষিদ্ধ। কিন্তু শৈবপন্থীরা বলেন চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন নীল পুজো, সেদিনই শিব পার্বতীর বিয়ের দিন। অর্থাৎ শৈব সম্প্রদায় যে আদিতে হিন্দু ধর্মের শাখা নয়, সেটাই প্রমাণিত। ফিরে আসি চড়ক ও গাজন প্রসঙ্গে। এবার দেখা যাক পুরাণ কি বলছে। রাজা বান জাতীয় ঐক্য গড়ে তুলতে এই চড়ক উৎসবের সূচনা করেন। রাজা বান ছিলেন দৈত্যরাজ বলির শতপুত্রের মধ্যে শ্রেষ্ঠতম। মহাদেবকে তুষ্ট করেন কঠোর তপস্যায়। মহাদেবের নির্দেশে রাজধানী স্থাপন করে শোণিতপুরে। সম্ভবত শোণিতপুর বর্তমানে আসামের গৌহাটি থেকে কম বেশি দূরত্ব 250 কিলোমিটার দূরে। কৃষ্ণভক্ত প্রহ্লাদ ছিলেন বানের প্রপিতামহ। শিব ভক্ত বান ছিলেন নারায়ণ বিরোধী, অর্থাৎ আর্য বিরোধী। বানকন্যা উষা কৃষ্ণপৌত্র অনিরুদ্ধের প্রেমে পড়ে সবার অজ্ঞাতে গান্ধর্ব মতে বিয়ে করেন। রাজা বান খবর পেয়ে অনিরুদ্ধ ও তার সৈন্যদের বন্দী করেন। কৃষ্ণ এসে বানকে পরাজিত করে পুত্রকে মুক্ত করেন। স্বয়ং শিব বানের পক্ষ অবলম্বন করলেও পরাজিত হন বান। দিগদর্শন গ্রাহক ও দর্শকেরা মনে করছেন হচ্ছিল চড়কের কথা, সেখানে আবার বানের পাঁচালী কেন? আছে। রাজা বানের এই গল্পটি রূপক হিসেবে ধরে নিন। আসলে অনার্য রাজ বান পরাজিত হয়েছিলেন আর্য সভ্যতার কাছে। অর্থাৎ চড়ক পর্ব সীমাবদ্ধ অনার্য ব্রাত্যজনের মধ্যে। উচ্চবর্ণের হিন্দুদের সঙ্গে চড়ক বা গাজনের কোনো সম্পর্কই নেই। শহুরে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শুধু নয়, গ্রামেরও উচ্চবর্ণের কোনো যোগসূত্র নেই এই শৈব উৎসবে।
সমাজের অন্তজ শ্রেণীর মানুষই এই ব্রত পালন করেন চৈত্র মাস ব্যাপী। হিন্দুরা বলেন সর্বশ্রেষ্ঠ রামচন্দ্র দলিত মানুষ বধ করে পুরুষোত্তম হয়েছেন, তাই রামনবমী পালনে রাজনৈতিক দলগুলির যে উৎসাহ বাংলার ভূমিপুত্র গাজন উৎসবে কিন্তু সেটা দেখা যায় না। সম্রাট আকবরের প্রচলনে বাংলার নববর্ষ উৎসব, তাই রাজ্য বিজেপি উৎসাহ দেখায় না। একথা সত্যি, চড়ক গাজন মূলত বাংলারই উৎসব। মূলত রাঢ়বঙ্গের জেলায় এই উৎসবের মাতামাতি। বর্ধমানের কুড়মুন, উদ্ধরণপুর, বেগুনকোলা, শাঁখারীশিল্লা, গোপালপুর, দাইহাট, পাচন্দি প্রভৃতি গ্রামের চড়ক উৎসব উল্লেখযোগ্য। এই উৎসবের অন্যতম আকর্ষণ মেলা। গ্রামভেদে প্রথাও কিছুটা ভিন্ন ভিন্ন। কুড়মুনের গাজনে মরা মানুষের খুলি নৃত্য যেমন আকর্ষণীয়, তেমনি শিল্পনগর গাজনে বলি দেওয়া ছাগলের রক্তপান আজ অবশ্য সর্বসমক্ষে যা দেখা মেলে না। পুরুলিয়ার প্রবাদ, গাজনের ঢাকে কাঠি পড়লেই নাকি সজনে ডাঁটা ফাটতে শুরু করে। এই মেলায় রোদ যত চড়ে মেলা তত জমে। মেলার শুরু চৈত্র সংক্রান্তিতে, চলে বৈশাখ মাস জুড়ে। পুরুলিয়াকে শৈবক্ষেত্রও বলা হয়। এখানে যেমন আটলিঙ্গ মূর্তি, তেমন আছে মানব মূর্তি। জেলার মোট শৈবক্ষেত্র 4টি: বুধপুরের বুদ্ধেশ্বর, চিরকড়ি গৌরীনাথ, আনাড়ার বানেশ্বর, তেলকুপির গদাধর। তবে এখন তেলকুপি আর নেই, পাঞ্চেত জলাধারে বিলীন হয়ে গেছে। হাওড়ার বাগনান থানার বাইনান গ্রামের শিবহটনাথের গাজন উৎসব সুপ্রাচীন। চড়কের আগের দিন নীলষষ্ঠীতে নীল পুজো হয়। সন্ধে শিবের মাথায় 108 ঘড়া জল ঢালা হয়। বিয়ে হয় লীলাবতী পার্বতীর সঙ্গে। আগেই বলেছি, সমাজের ব্রাত্যজনের উৎসব চড়ক। চৈত্র মাস জুড়ে নতুন বস্ত্র পরে উপোস থাকতে হয়। সারাদিন ঘুরে ভিক্ষান্ন সংগ্রহ। মুখে বুলি, বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। সন্ধ্যায় ভিক্ষান্ন দিয়ে মাটির মালসায় হবিষ্যান্ন গ্রহণ, মাটিতে শয়ন। সে এক কৃচ্ছ সাধন পর্ব। সংক্রান্তির ভোরে আগুনে বা হাতাবান লোহার তৈরি প্রায় 3 ফুটের 2টি হাতা কোমরের দুদিকে বিঁধে দেওয়া হয়। হাতায় থাকে ঘি, জলে আগুন, এরপর হাকুণ্ড বান। পুরোহিতের মন্ত্রে অচেতন হয়ে যান ভক্ত। বাজতে থাকে ঢাক। বলা হয় প্রাচীন লোকগাথা, শিব বেটা বয়ো, বউয়ের পাতে ভাত খেয়েছে, পেট করেছে লেও। ভক্ত সন্ন্যাসী ধীরে ধীরে জ্ঞান ফিরে পান। এরপর জিভে বেধা হয় বান। দুপুরে কাঁটা বান, অনেকটা ওই ভীষ্মের সরসজ্জার মতো। কাঁটা পেরেকের ওপর শুয়ে পড়েন ব্রতধারী ভক্ত সন্ন্যাসী। নীল পুজোর দিন থেকে পরতে হয় হলুদ কাপড়, স্নান করতে হয় হলুদ জলে, গলায় ঝোলাতে হয় গুলঞ্চ ফুলের মালা। বিকেলে পিঠের চামড়ায় লোহার আকশি গেঁথে চড়ক গাছে ঘুরে সমবেত জনতার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় ভিক্ষার ফলমূল, বাতাসা, ফুল, মালা। ভক্তদের ধারণা, তারকনাথের কৃপায় দেহের ক্ষত আপনা আপনি সেরে যায়। তবে ভক্তদের কেউ কেউ যে সেপটিক হয়ে মারা গেছেন, এমন ঘটনাও ঘটেছে। শুধু বাংলা নয়, ভারত বা বিশ্বের নানা প্রান্তে আদিবাসীদের লৌকিক দেবতাদের উৎসব ধর্মীয় আগ্রাসনে মূল ধর্মীয় উৎসবে পরিণত হয়ে গেছে। বাংলার আদিবাসীদের উৎসব এই গাজন একই ঘটনার পুনরাবৃত্তি। আদিবাসীদের যদি অনার্য বলি, তবে বলতে হয় অনার্য সম্প্রদায় 3 ধরনের। প্রথম দলটিতে আছে তিব্বত ব্রহ্ম, হিমালয়ের উত্তর পূর্ব শাখা, যেমন কাছারি, গারো, ভুটিয়া, লেপচা, আকা, মিসমি, নাগা, কুকি, আবর, কোচ। আর দ্বিতীয় দলে কোল, সাঁওতাল, কুড়কু, জুয়াঙ্গ, মুন্ডা, ভিল, শবর। এই সম্প্রদায়ের বাস মূলত বাংলা, ওড়িশা, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে। তৃতীয় শাখাটি দ্রাবিড়, অর্থাৎ তামিল, তেলেগু, মালায়ালম ও কানাড়া। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটকের ভূমিপুত্ররা অনার্যদের তৃতীয় শাখা। হিন্দু ধর্মের 5টি ধারা: বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর ও গাণপত্য। সৌর অর্থে সূর্যের উপাসক ও গাণপত্য গণেশ উপাসকদের বোঝায়। বাকি 3টি যে নারায়ণ, শিব ও কালীর উপাসকদের বোঝায়, তার বলার অপেক্ষা রাখে না। পর্বের শুরুতেই বলেছি, শৈবদের এই উৎসব মূলত বৌদ্ধ উৎসব।
এবং ধর্ম ঠাকুরের উৎসব। এবার বলি, বৌদ্ধ উৎসব শিবের উৎসবে বদলালো কি করে? ঋগ্বেদে নেই শিব, যজুর্বেদেও নেই, উল্টে আছে লিঙ্গ পুজোর নিন্দে। অথচ বেদে পশুপতি ও মহাদেবের খোঁজ মেলে। শ্বেতাসত্তর উপনিষদে পাওয়া গেছে শিব নামটি মহাভারতের শান্তি পর্বে। আমরা পাচ্ছি শিবকে, যিনি পাশুপত ধর্ম প্রতিষ্ঠা করেন। এই ধর্মের 5 বৈশিষ্ট্য: কার্যকারণ, যোগবিধি ও দুঃখান্ত। এই ধর্মে নেই কোনো জাতপাত। প্রশ্ন উঠতে পারে, এই শৈব উৎসবের সঙ্গে বৌদ্ধ ধর্মের যোগ কোথায়? বৌদ্ধ ধর্ম আগে না পাশুপত ধর্ম? মহাভারতে তাকানো যাক। মহাভারত রচনার আনুমানিক কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতক পর্যন্ত। শান্তি পর্বে লেখা হয়েছে, বুদ্ধের মৃত্যুর কয়েকশো বছর পর দক্ষিণ ভারতের ভূমিপুত্র অনার্যদের মধ্যে শৈব প্রভাব বাড়তে থাকে। সেখানে শৈব উপাসকদের বেশ কয়েকটি সম্প্রদায় আছে, যেমন শৈব সিদ্ধান্ত, আগমান্ত ও লিঙ্গায়েত। বৈদিক সাহিত্যে ব্রাত্যজন নিম্নবর্গের অর্থাৎ অনার্য দেবতা শিবকে হেয় করা হয়েছে। ভগবত পুরাণে শিবকে তমগুণের আধার, উন্মাদ, শ্মশানচারী বাঁদরের মতো চোখ, কর্মহীন, দিগম্বর, জটাধারী, চিতাভস্যে স্নানকারী, অমঙ্গলকারী হিসেবে ধিক্কার জানানো হয়েছে। ঋগ্বেদের কেশী সূক্তে বলা হয়েছে, শিব পূজকরা ধুলো ছাই মাখা, মলিন বস্ত্রধারী, দীর্ঘ কেশধারী, উন্মত্ত প্রায় এক শ্রেণীর উপাসক। শিব যে বুদ্ধের জায়গা দখল করেছেন তার সপক্ষে ডক্টর R.M. দেবনাথের বঙ্গীয় ধর্মীয় সমাজ ইতিহাস ও বিবর্তন গ্রন্থের 84 নম্বর পৃষ্ঠাটি তুলে ধরছি। মহাদেব ও বুদ্ধের তুলনামূলক বিচার করা হলে দেখা যায় শিব ও বুদ্ধের মধ্যে প্রচুর মিল। এরা কখনো সমান্তরালভাবে পূজিত হচ্ছেন, আবার কখনো একজন আরেকজনের জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন। সমান্তরাল পূজার কথা উল্লেখ দীনেশচন্দ্র সেন করেছেন। তিনি বলেছেন, বুদ্ধ ও শিবের মূর্তি 8ম ও 9ম শতাব্দীতে জনগণের সর্বশ্রেষ্ঠ উপাস্য ছিল। আমরা জানি শিব অথবা দ্রাবিড় সভ্যতার সাথেই আর্যদের তুমুল সংঘাত ঘটে। এই সংঘর্ষের পরিণামই গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম। এই ধর্মটির প্রতিপত্তিকালে শিবের স্থান অনেকাংশেই বুদ্ধ অধিকার করে নেন। কারণটি বোধগম্য। শিব অশরীরী দেবতা, আর গৌতম বুদ্ধ রক্তমাংসের মানুষ হয়েও দেবতুল্য এক মহাপুরুষ। ধর্মীয় ইতিহাস থেকে দেখা যায়, বৌদ্ধকালে ভগবান গৌতম বুদ্ধ শিবের স্থলাভিষিক্ত হন, শিব আড়ালে চলে যান। বৌদ্ধ ধর্মের অবক্ষয়কালে সূচিত হয় দীর্ঘস্থায়ী পৌরাণিক কাল। এই সময়ে সমঝোতার ফলে মহাদেব আবার তার স্বস্থানে ফিরে আসেন। এবার বরং চলুন যাই গাজনের উৎস সন্ধানে। সাহায্য নিই নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্ব বইটির। এই বইয়ের ধর্মকর্ম ধ্যান ধারণা শিরোনামে 2য় অধ্যায়ের 2য় পর্বের লেখায় 300 পৃষ্ঠায় লেখক লিখেছেন, কিছুদিন পূর্ব পর্যন্ত আমরা ধর্ম ঠাকুরকে বৌদ্ধ মতের ধর্ম বলিয়া মনে করিতাম, কিন্তু সম্প্রতি নানা গবেষণার ফলে আমরা জানিয়াছি ধর্ম ঠাকুর মূলত ছিলেন প্রাকার্য আদিবাসী শেষের দেবতা। পরে বৈদিক ও পৌরাণিক নানা দেবতা তাহার সঙ্গে মিলিয়া মিশিয়া এক হইয়া ধর্ম ঠাকুরের উদ্ভব হইয়াছে। ধর্ম ঠাকুরের আসল প্রতীক পাদুকা চিহ্ন, এবং ধর্মপূজার পুরোহিতরা তাহাদের গলায় ঝুলাইয়া রাখেন একখণ্ড পাদুকার মালা। আজও ধর্মপূজার প্রধান অধিকারী ডোমেরা যদিও এখনও কৈবর্ত, সুরি, বাগদি, ধোপা প্রভৃতিদের ভিতরও ধর্মপূজার পুরোহিত বিরল নয়। রাঢ় দেশেই ধর্মপূজার প্রচলন ছিল বেশি, এখনও তাহাই। তবে এখানে কোথাও কোথাও ধর্ম ঠাকুর শিব বা বিষ্ণুতে রূপান্তরিত হইয়া গিয়াছেন। সেখানে তিনি ব্রাহ্মণ পুরোহিত ছাড়া অন্য কাহারও পূজা গ্রহণ করেন না। স্তূপীকৃত পৃষ্ঠক আর প্রচুর মধ্য দিয়া ধর্ম ঠাকুরের পূজা হইত। মৃতদেহ ও নরমুণ্ড লইয়া ছিল ধর্মের গাজনের নাচ। এই ধর্মপুজোই যে নীল বা চড়ক গাজন, সে কথাই বলেছেন ঐতিহাসিক নিহারঞ্জন রায়। তিনি বলেছেন, ধর্মপূজা সম্বন্ধে যাহা সত্য, নীল বা চড়ক পূজা সম্বন্ধেও তাহাই।
এই চড়ক পূজা এখন শিবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত। সামাজিক জনতত্ত্বের দৃষ্টিতে ধর্ম ও চড়ক পূজা দুই আদিম কৌম সমাজের ভূতবাদ ও পুনর্জন্মবাদ বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। প্রত্যেক কোমের মৃত ব্যক্তিদের পুনর্জন্মের কামনাতেই এই দুই পূজার বাৎসরিক অনুষ্ঠান। তাহা ছাড়া বান, কোড় এবং দৈহিক যন্ত্রণা গ্রহণ বা রক্তপাত উদ্দেশ্যে যেসব অনুষ্ঠান চড়ক পূজার সঙ্গে জড়িত, তাহার মূলে সুপ্রাচীন কোম সমাজের নরবলি প্রথার স্মৃতি বিদ্যমান। ডক্টর বারিদ-বরুণ ঘোষ সংকলিত করুণা প্রকাশনীর বুদ্ধ ও বৌদ্ধ গ্রন্থে একগুচ্ছ বুদ্ধ সম্পর্কিত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে হরপ্রসাদ শাস্ত্রী তার লিখিত প্রবন্ধে বলেছেন, পৃষ্ঠা নাম্বার 9, বাংলার ধর্ম ঠাকুরের পূজাই হয়তো বৌদ্ধ ধর্মের শেষ অবস্থা। হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন, ধর্ম ঠাকুর শিবও নন, বিষ্ণুও নন, ব্রহ্মাণ্ডও নন। তিনি বলেছেন, ধর্ম ঠাকুরের মূর্তি কচ্ছপের ন্যায়, অর্থাৎ একটা স্তূপের মতো। ধর্মবুদ্ধ ও সংঘের মন্দির ক্রমে স্তূপের আকার ধারণ করে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম ও ধর্ম ঠাকুরের পূজা অভিন্ন। প্রাচীনকালে লৌকিক উৎসবগুলি মূলত পালন করতেন নিম্নবর্ণের মানুষ। তারা পালন করতেন ব্রত, আর ব্রতধারীদের বলা হয় ব্রাত্য। শব্দটি ধাতু ভি অত অতক, ব্রত উৎপন্ন সংযম। অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্রত গ্রন্থে বলেছেন, কিছু কামনা করে যে অনুষ্ঠান তাই ব্রত। ব্রতস্থানে আলপনা আঁকা ও জাদু শক্তির প্রভাব থাকে, তাই যোগ্যধর্মী আর্যদের কাছে ব্রত মানে ব্রাত্য। শুধুমাত্র বৃহত্তর বঙ্গে ব্রতের সংখ্যা প্রায় 621টি। ব্রত মূলত দু প্রকার, শাস্ত্রীয় অর্থাৎ পৌরাণিক ও অশাস্ত্রীয় অর্থাৎ লৌকিক। লৌকিক ব্রত কিছু আছে ছেলেদের, কিছু মেয়েদের। বিষ্ণুব্রত আছে উভয়ের। চড়কের ব্রত উপবাস নারী পুরুষ উভয়ই করে থাকেন। চড়কের আগের দিন নীল পুজো পালন করা হয়। নীল ষষ্ঠীর ব্রত প্রধানত মেয়েরাই এই পুজোর উপবাস করেন। আসি শিব কথায়। শ্বশুরমশাই দক্ষ রাজার যজ্ঞে আমন্ত্রণ ছিল না জামাই শিবের, কারণ নেই তার পিতৃ পরিচয়। থাকবে কি করে? অনার্য ইতিহাস ঘেঁটে শিবের পিতৃত্ব পরিচয় আবিষ্কারে আর্য সভ্যতার লাভের চেয়ে ক্ষতিই তো বেশি। বরং স্বয়ম্ভু হিসেবে এই অনার্য দেবতাকে ব্রাহ্মজনের উপাসক হিসেবে রেখে দিলে এদেশ থেকে ঈশ্বর বিরোধী বৌদ্ধ প্রভাব হটানোটাই তো শ্রেয়। আর হয়েছেও তাই। আর্য সভ্যতার ধ্বজা ওড়াতে কূটনৈতিক সন্ধি। বুদ্ধদেব হলেন বিষ্ণুর নবম অবতার, শিব হলেন ব্রাত্যজনের আরাধ্য। যে সংস্কার আজও চলছে। লৌকিক দেবতা ধর্ম ঠাকুরের মধ্য থেকে বৌদ্ধিক ভূত তাড়াতে শিবকে মেনে নেওয়া অনেক বেশি নিরাপদ। বৈদিক ছদ্মবেশে ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্য বজায় রাখতে বছরের দুটি দিন, শিব চতুর্দশী আর চৈত্র সংক্রান্তির গাজনকে প্রশ্রয় তো একটু দিতেই হয়। তাই বোধ হয় গাজনের সন্ন্যাসব্রত নিতে দেখা যায় না উচ্চবর্ণের মানুষদের। অন্তর্জদের ব্রত হিসেবেই টিকে আছে গাজন ও চড়ক উৎসব। আমরা অন্তজ বাঙালির লৌকিক উৎসবকে ব্রাত্যজনের ব্রত হিসেবে মেনেই উদাসীন হয়ে থাকছি বাংলার এক ঐতিহ্যবাহী উৎসবের মুহূর্তে। বর্ণশ্রেষ্ঠ বাঙালির এই সিদ্ধান্ত বাংলার ঐতিহ্যের জন্য কতটা বিপজ্জনক ইতিহাস সাক্ষী দেবে আগামী দিন। লক্ষ্য করার বিষয়, ইদানিং কত বড় হিন্দু দরদি বুঝিয়ে বিজেপিকে রুখতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রামনবমী পালনে ব্রতী হয়েছে। অথচ হাওড়ায় এবং আসানসোলে যে রামনবমী পালনের ঐতিহ্য রয়েছে তা মূলত অবাঙালি গোষ্ঠীর। নিশ্চয়ই রামনবমী পালনের অধিকার দেশের রাম ভক্তদের আছে, কিন্তু অস্বীকার করার উপায় নেই যে মূল বাংলার ভূমিপুত্ররা তেমনভাবে কোনোদিনই রামনবমী পালন করেননি। 2014 ক্ষমতায় এসে বিজেপির অনার্য ভূমি বাংলাকে আর্যীকরণের পরিকল্পনা করে। রাজ্য সরকারের বরঞ্চ উচিত ছিল বাংলার ভূমিপুত্র ও দলিতদের চড়ক ও গাজন উৎসবকে হারিয়ে যাওয়া ঐতিহ্যের উৎসাহ দেওয়া। অথচ রাজ্যের বুদ্ধিজীবীরা সে পথে হাঁটলেন না। বিজেপির রাম মাহাত্ম্য প্রচারের স্রোতে গা ভাসানোর পরামর্শই দেওয়া হলো। এমনটাই কিন্তু বলছেন বাংলার ইতিহাসবিদ কিছু মানুষ।
বর্ণশ্রেষ্ঠ বাঙালির উপেক্ষায় উপেক্ষিত হয়ে চলেছে বাংলার ঐতিহ্যবাহী উৎসব চড়ক ও গাজন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।